নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রাষ্ট্রপতির সংলাপ শুরু। সার্চ কমিটির মাধ্যমে গঠিত কমিশন নিরপেক্ষ হবে না দাবি বিএনপির, জানালো অংশ নেবে না। ইভালের এমডি ও চেয়ারম্যান বিপুল টাকা পাচার করেছেন, লেনদেনের ভাউচারে মিলেছে প্রমাণ। 6 মাসের আগে কোনো খবর পাওনাদারদের দেওয়া সম্ভব নয় বললেন ব্যবস্থাপনা পরিচালক। কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ে রেকর্ড গড়ল চট্টগ্রাম বন্দর। গত বছরের তুলনায় বেশি কন্টেইনার এবং পণ্য হ্যান্ডেলিংয়ে এই অর্জন। বেড়েছে পণ্যবাহী জাহাজ আসার সংখ্যাও। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ শুরু হচ্ছে রাষ্ট্রপতির সংলাপ। সার্চ কমিটির মাধ্যমে গঠিত কমিশন নিরপেক্ষ হতে পারে না দাবি করে বিএনপি বলছে এই সংলাপে অংশ নেবে না তারা। আর সংলাপে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের পরামর্শ দেবে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি। আস্থার সংকট কাটাতে কমিশন গঠনে সংবিধানের আলোকে আইন প্রণয়নের পরামর্শ বিশ্লেষকের। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। সংবিধানের ১১৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে প্রণীত আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন। কিন্তু গত ৫০ বছরেও হয়নি নির্বাচন কমিশন গঠনের সেই আইন। আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান কমিশনের মেয়াদ। তাই নতুন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি। সোমবার প্রথম দিন সংলাপে অংশ নেবে জাতীয় পার্টি। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের পরামর্শ দিবে দলটি। বসে আলোচনা করে এটা সঠিক একটা আইনে পরিণত করা উচিত, যে এই আইনেই হবে, অর্থাৎ নির্বাচন কমিশন কারা হবে। বাংলাদেশে অনেক সংস্থাই রয়েছে যেগুলোর আইন থাকা উচিত। আর সার্চ কমিটির মাধ্যমে গঠিত কমিশন নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না দাবি করে সংলাপে অংশ না নেওয়ার কথা বলছে বিএনপি। যারা সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না, যারা অবাধ নিরপেক্ষ নির্বাচন বিশ্বাস করে না, তারা সংলাপের মধ্যে দিয়ে একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবে, এটা কেউ বিশ্বাস করে না। তো সেই সংলাপে গিয়ে কি লাভ? আর কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট কাটাতে স্থায়ী আইন প্রণয়নের পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচন কমিশনকে কেন্দ্র করে এই আইন যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি স্বচ্ছতার জায়গা এবং নির্বাচনকে কেন্দ্র করে যে অস্বচ্ছতার জায়গা গত দুটো নির্বাচনে তৈরি হয়েছে সেগুলো আমার কাছে মনে হয় অনেকাংশে কমে যাবে। জাতীয় সংসদ রয়েছে, সেই সংসদেও যদি আলোচনা করা হয় বা এই বিষয়ে একটা বিল আনা হয়, একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটা আইন করা যেতে পারে। এ পর্যন্ত গঠিত 12টি নির্বাচন কমিশনের মধ্যে গত 2টি নির্বাচন কমিশন রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে গঠন করেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। লেনদেনের ভাউচার দেখে এটাই প্রমাণিত হয় ইভালের গ্রেফতারে এমডি রাসেল ও চেয়ারম্যান অনেক টাকা বিদেশে পাচার করেছেন। হাইকোর্ট গঠিত বোর্ডের 8ম সভা শেষে সময় সংবাদকে এমন ধারণার কথাই জানিয়েছেন বোর্ড প্রধান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এদিকে কোম্পানিটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন আগামী 4 থেকে 6 মাসের আগে ইভালের পাওনাদারদের ভালো মন্দ কোনো খবর দেয়াই সম্ভব নয়। কারণ 86 লাখ টাকা চুক্তিতে প্রতিষ্ঠানটির অর্থ সম্পদ হিসাবের যে কাজ শুরু হয় তা শেষ হতেই লাগবে আরও কয়েক মাস। কামরুল হাসান সবুজের রিপোর্ট। যত দ্রুত উত্থান ঠিক তেমনই আকস্মিক পতন। ইভেলি বাংলাদেশের ই কমার্স খাতের এমনই এক প্রতিষ্ঠান। শত শত কোটি টাকা প্রতারণার দায়ে বন্ধ এই প্রতিষ্ঠানটির দেনা পাওনার হিসাব মেলাতে বর্তমানে কাজ করছে উচ্চ আদালতে নিয়োজিত 5 সদস্যের বোর্ড। ধানমন্ডিতে ইভেলির প্রধান কার্যালয়ে এই বোর্ডের 8ম সভা শেষে প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জানান, ইভেলি আবার চালু করা সম্ভব হবে নাকি বন্ধই হয়ে যাবে সেই আভাস দিতেও লাগবে কমপক্ষে আরও 6 মাস। অ্যাকুরেটলি যদি আমরা ফিনান্সিয়াল অবস্থাটা যদি দাঁড় করাতে না পারি তাহলে আমরা এর পরবর্তী সিদ্ধান্তে যেতে পারবো না। কাগজপত্র রেডি করছি, কারণ কাগজপত্রের অবস্থা খুবই খারাপ অবস্থা আমরা পেয়েছি। এখানে এই বিল্ডিংয়ে কিছুই ছিল না, সবই লুটপাট হয়ে গিয়েছিল। সব কাগজ আছে কিনা আমরা এখন পর্যন্ত জানি না। 3-4 মাস 6 মাস তো লাগবেই। জানানো হয় ল্যাপটপ সহ ইভেলির অনেক সম্পদ চুরি হয়ে গেছে। প্রতিষ্ঠানটির অনুকূলে থাকা গাড়ি জব্দে মিলছে না বিআরটি এর সহযোগিতা, পাওয়া যাচ্ছে না 3টি সিন্ধুকের পাসওয়ার্ড। হিসাব মেলাতে ঋণ বা বেতন বাবদ আগাম টাকা নেওয়া কোম্পানির কর্মীদেরও ডাকা হবে চিঠি দিয়ে। ইচ্ছে মতো বানানো ভাউচারগুলো সাক্ষ্য দিচ্ছে টাকা পাচারের দাবির পক্ষে। অনেক টাকার অনেক ভাউচার আছে, কেন কাকে প্রদান করলো
তার কোনো উল্লেখ নেই, কোনো সাপোর্টিং ডকুমেন্ট নেই। এই থেকে আমাদের ধারণা আগের যে চেয়ারম্যান বা এমডি ছিলেন তারা বিদেশে টাকা পাচার করেছেন। তদন্তে যদি দেখা যায় টাকা পাচার হয়েছে, জানা যায় যে কোন দেশে পাচার হয়েছে, কত পাচার হয়েছে, তখন আমরা এই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে চেষ্টা করব সেই টাকা ফিরিয়ে আনতে। কিন্তু সেটা কিন্তু সহজ ব্যাপার নয়। তবে পাওনাদারদের কাগজপত্র যত্নে রাখার পরামর্শ দিয়েছেন বোর্ড সদস্যরা, যেন দরকারি মুহূর্তে তা সহজে তারা উপস্থাপন করতে পারেন। সব মানুষের কাছে আমাদের অনুরোধ হলো কাগজগুলো আপনারা রাখবেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনা স্থবিরতার পাশাপাশি পরিবহন শ্রমিক ধর্মঘটের অস্থিরতার পরও কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। গত বছরের তুলনায় 3 লাখ কন্টেইনার এবং 1 কোটি মেট্রিক টনের বেশি পণ্য হ্যান্ডেলিং করে এই কৃতিত্ব অর্জন করে। এছাড়া বেড়েছে পণ্যবাহী জাহাজ আসার সংখ্যাও। সাফল্য ধরে রাখতে জেটি এবং ইয়ার্ড বাড়ানোর বিকল্প নেই বলছেন বন্দর ব্যবহারকারীরা। শাখাচ্চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের মাঝামাঝিতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যখন বিশ্বজুড়ে স্থবিরতা চলছিল, তখন বাংলাদেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে পুরোদমে সচল ছিল চট্টগ্রাম বন্দর। বছর শেষ হওয়ার আগেই মিলেছে এতে সফলতা। কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিং এর পাশাপাশি জাহাজ আসার ক্ষেত্র গড়েছে নতুন রেকর্ড। 19 ডিসেম্বর পর্যন্ত কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে প্রায় 31 লাখ টিউএস, যা গত বছর ছিল 28 লাখ 39 হাজার টিউএস। বিভিন্ন রকম প্রতিকূলতা আমাদেরকে সামাল দিতে হয়, তারপরেও আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যেন সবার সাথে, সব ইউজারদের সাথে, সব স্টেক হোল্ডারদের সাথে সার্বক্ষণিক সমন্বয় করে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া। কার্গো হ্যান্ডেলিং এর ক্ষেত্র নতুন উচ্চতায় স্থান করে নিয়েছে চট্টগ্রাম বন্দর। গত বছর এই বন্দর 10 কোটি 32 লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করলো। এবার বছর শেষ হওয়ার আগে তা 11 কোটি 26 লাখ ছাড়িয়েছে। তবে বন্দরের সক্ষমতা বাড়াতে বাড়তি জেটি এবং ইয়ার্ডের চাহিদা রয়েছে ব্যবসায়ীদের। 60 বিলিয়নের টার্গেট যদি সক্ষমতা যদি করতে হয়, তাহলে কিন্তু বন্দরকে আরও বেশি এফিসিয়েন্টলি কাজ করতে হবে। মাল হ্যান্ডেলিং করার জন্য যে ইকুইপমেন্টগুলি এনেছে তার আমরা মনে করি আরও মডার্ন ইকুইপমেন্ট আনতে হবে, সাথে বন্দরে কিছু জেটি বাড়াতে হবে। এই বছরই প্রথম চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসার সংখ্যা 4000 অতিক্রম করেছে। তবে জাহাজের গড় অবস্থান সময় কমাতে বার্থ অপারেটরের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন শিপিং এজেন্টরা। যে শোর হ্যান্ডলিং অপারেটর ওরা কিন্তু বাড়েনি, এটা অনেক দিন থেকে, সেই 7 সালের পর থেকে আর একজনও বৃদ্ধি হয়নি। কিন্তু যেভাবে কাজের গতি বাড়ছে, যেভাবে বন্দর বাড়ছে, বে টার্মিনাল বাড়ছে, পতেঙ্গা বাড়ছে, সেভাবে কিন্তু ওদেরকেও বাড়াতে হবে। আন্তর্জাতিক শিপিং ম্যাগাজিন লয়েডসের তালিকায় বিশ্বের 100টি ব্যস্ততম বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 64তম। বৈশ্বিক তালিকায় এই বন্দর পিছিয়ে রয়েছে। আর এক্ষেত্রে দক্ষতা এবং সক্ষমতা বাড়িয়ে আধুনিক বন্দর করার কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। প্রায় 4 বছর পর বাংলাদেশ থেকে আবারও কর্মী নিতে সমঝোতা স্মারক সই করেছে মালয়েশিয়া। কুয়ালালামপুরে গতকাল দুপুরে এই স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং দেশটির মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান। সর্বনিম্ন মজুরি প্রায় 25,000 টাকা বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। দেশটিতে নেয়ার সব খরচ বহন করবেন নিয়োগকর্তা। কুয়ালালামপুর থেকে সে খবর জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। মালয়েশিয়ায় প্রায় 4 বছর ভিসা বন্ধ থাকার পর আবারও কাজের সুযোগ মিলতে যাচ্ছে বাংলাদেশিদের। কর্মী নিতে রোববার কুয়ালালামপুরে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান। চুক্তিতে কর্মীদের বাধ্যতামূলক বিমাসহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃক্ষরোপণ, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ এবং গৃহকর্মী নিয়োগের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী। মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি 1200 রিঙ্গিত হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বেসিক স্যালারি এখানে মালয়েশিয়ান সরকারের যে মিনিমাম স্যালারি ধরা আছে ওটা হলো মিনিমাম স্যালারি, এটা কিন্তু অ্যালাউন্স ছাড়া। ওই একই সিস্টেম যত মালয়েশিয়ানরা যারা পাবে, আমাদের যারা বিদেশ থেকে যারা আসবে ওরাও কিন্তু মিনিমাম ওটাই পাবে।
দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে 2009 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর 2018 সালে প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর নেতৃত্বে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগসাজশে একটি চক্র 10 এজেন্সিকে নিয়ে সিন্ডিকেট করে শ্রমিকদের কাছ থেকে 2 বছরে 200 কোটি রিঙ্গিত হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। আবারও বন্ধ হয়ে যায় জনশক্তি রপ্তানি। গেল সপ্তাহে মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। এরই প্রেক্ষিতে মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে রোববার ভোরে মালয়েশিয়ায় পৌঁছান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সহ বাংলাদেশের প্রতিনিধি দল। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। 22 ডিসেম্বর প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর জন্য ব্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান মন্ত্রী। এছাড়া মালদ্বীপে অবৈধ শ্রমিকদের বৈধকরণ সহ বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে বলেও জানান তিনি। এ সফরে বাংলাদেশের পক্ষ থেকে মালদ্বীপকে 13টি সেনাযান উপহার দেয়া হবে। সার্কভুক্ত দেশ মালদ্বীপে অবস্থান করছে 2 লাখের বেশি বাংলাদেশি, যাদের মধ্যে 50,000 রয়েছেন অবৈধ উপায়ে। 22 ডিসেম্বর প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরকে ঘিরে তাই উঠে এসেছে রেমিটেন্স পাঠানো সহজকরণ, অবৈধদের বৈধ করা সহ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা আলোচনা। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়ে কাজ চলছে। রেমিটেন্স পাঠানোর ব্যাংক একটা হওয়ার জন্য কথাবার্তা হচ্ছে। সো উই উইল এনকারেজ, ইভেন সরকারি ব্যাংক হোক আর প্রাইভেট ব্যাংক হোক, উই উইল এনকারেজ। আমরা এই সফরে উই শুড মেক ইট এ পয়েন্ট, তারা যাদের অবৈধ আছে তাদের রেগুলারাইজেশন করতেছে। অনেকে অবৈধ ভয় পায় রেজিস্ট্রেশন করতে, তো তখন বলছিল যে এদের বলেন রেজিস্ট্রেশন করতে, তাহলে তাদের জন্য সুবিধা। 23 তারিখ মালদ্বীপে গার্ড অফ অনার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। পরে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ মালদ্বীপের মধ্যে বিনিয়োগ সম্প্রসারণ, স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারও ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট, যুব ও ক্রিয়া বিষয়ক কয়েকটি চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এ সফরে মালদ্বীপের সেনাবাহিনীকে 13টি সেনাযান উপহার দেওয়া হবে বাংলাদেশের পক্ষ থেকে। পাশাপাশি দেশটির সংসদে ভাষণ দেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সম্প্রতি আরো কিছু তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবিকে গড়ে তোলা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাহিনী এখন ত্রিমাত্রিক। গতকাল সকালে বিজিবি দিবসে পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। সরকার প্রধান আরও বলেন, দেশপ্রেম ও সততা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই যেন বাহিনীর চেইন অব কমান্ড বা শৃঙ্খলায় ব্যাঘাত না ঘটে সেদিকেও বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সীমান্ত সুরক্ষায় নিয়োজিত 200 বছরের বেশি পুরনো এই আধা সামরিক বাহিনী। সময়ের পরিক্রমায় সংস্কারের নানা পথ অতিক্রম করে এই বাহিনীটি এখন পরিণত হয়েছে ত্রিমাত্রিক ও প্যারামিলিটারি হিসেবে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিজিবি দিবস উপলক্ষে রোববার সকালে সদর দপ্তর পিলখানায় ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এতে যোগ দিয়ে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে এই বাহিনীর উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবিকে গড়ে তুলতে সব কাজ অব্যাহত রেখেছে সরকার। জানান, সীমাবদ্ধতা সত্ত্বেও সফলতা কম নয় বিজিবির। বিজিবি এখন জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালন করতে সক্ষমতা অর্জন করেছে। হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে হিসেবে গড়ে তুলেছি। এ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেলেন্স
অ্যান্ড টেকনিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন ও সম্প্রসারণ করা হয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। স্মরণ করিয়ে দেন বাহিনীর শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সম্পর্কেও। সীমান্তে নিরাপত্তা রক্ষা সহ চোরাচালান, মাদক পাচার ও নারী শিশু পাচার রোধে আপনারা সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও দেশ গঠনমূলক কাজে আপনাদের ভূমিকা প্রশংসনীয়। দেশপ্রেম, সততা, শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাতে নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। পরে বিজিবি দিবস উপলক্ষে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৮ বিজিবি সদস্যকে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এছাড়া পিলখানায় নবনির্মিত সীমান্ত সম্মেলন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সবশেষ বিজিবিতে সংযোজিত বিভিন্ন সরঞ্জাম, বুলেট প্রুফ এপিসি, এটিভি সহ সীমান্ত রক্ষার আধুনিক কৌশল সম্পর্কেও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয় বাহিনীর সক্ষমতা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশে শুরু হলো করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম। উদ্বোধনী দিনে নিয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ ৬ মন্ত্রী সহ কমপক্ষে ৬০ জন নাগরিক। অ্যাপ উপযোগী করার পরই SMS এর মাধ্যমে ৬০ ঊর্ধ্ব নাগরিক ও ফ্রন্ট লাইনারদের ধাপে ধাপে জানিয়ে দেয়া হবে বুস্টার ডোজ নেয়ার তারিখ। তবে টিকার কোনো সংকট হবে না বলে জানান নীতি নির্ধারকরা। জয় বাংলা। সেই রুনু ভেরোনিকা কস্তার জয় বাংলা ধ্বনিতে কোভিড টিকা কার্যক্রমে আবারও নতুন মাইলফলক। যিনি পেয়েছিলেন দেশে করোনা ভাইরাসের প্রথম টিকা, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সেই নার্সের দেহে প্রয়োগের মধ্য দিয়ে শুরু বুস্টার বা তৃতীয় ডোজ কার্যক্রমের যাত্রাও। রোববার রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বুস্টার ডোজ নেন ৬ মন্ত্রী, সম্মুখ সারির যোদ্ধা, চিকিৎসক, নার্স, পুলিশ, সাংবাদিক এবং ৬০ ঊর্ধ্ব নাগরিক সহ ৬০ জন, যারা পর্যবেক্ষণে থাকবেন কয়েকদিন। এটা খুবই সুরক্ষা এবং এটা আমাদের জন্য প্রয়োজন। মানসিকভাবে আমি শক্তিশালী হয়ে গেছি। বয়স বেশি হয়েছে, সেই জায়গাটার ক্ষেত্রে আমি মনে করি যে এটি একটি অসাধারণ চমৎকার একটি সিদ্ধান্ত। তবে পুরোদমে বুস্টার ডোজ কার্যক্রম শুরু করতে ২৮ ডিসেম্বরের আগে হালনাগাদ হচ্ছে না সুরক্ষা অ্যাপ হালনাগাদের পর SMS এর মাধ্যমে ৬০ ঊর্ধ্ব নাগরিক ও ফ্রন্টলাইনারদের জানিয়ে দেওয়া হবে বুস্টার ডোজ নেওয়ার তারিখ। এতে প্রয়োজন হবে না আলাদা করে নিবন্ধনের। আমরা যেভাবে দিয়েছি আগেও SMS এর মাধ্যমে, এখনো SMS এর মাধ্যমেই সবাইকে জানানো হবে যে কে কখন কোথায় টিকা নেবে। ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সাথে আরও যোগাযোগ রাখতে বলা হচ্ছে যে কিভাবে আপনার কোন প্রোটোকলে আমরা বুস্টারটা দিব। আর টিকার কোনো ঘাটতি নেই জানিয়ে সরকারের মন্ত্রীরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী চলবে বুস্টার ডোজ প্রয়োগ। বুস্টার ডোজের পাশাপাশি সব চলমান থাকবে। প্রোগ্রামের মাধ্যমে যেটা আমরা করি সেটাও চলমান থাকবে, কোনো জায়গায় কোনো কিছু ব্যাহত হবে না। সাপ্লাইয়ের কোনো সমস্যা নাই, বরং আমরা যদি ভ্যাকসিনগুলো না দেই, যে আমাদের নতুন যে সাপ্লাই আসার কথা সেইগুলো বিলম্বিত হবে। নীতি নির্ধারকরা জানান, দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের মধ্যে ব্যবধান রাখা হচ্ছে ৬ মাস বা তার বেশি সময়। প্রাথমিকভাবে বুস্টার ডোজ হিসেবে দেওয়া হচ্ছে ফাইজারের টিকা, আগামীতে দেওয়া হতে পারে মডার্নাও। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসাকে আইনি কাঠামোর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মিথ্যা উপাধি ব্যবহার করে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা দিলে জেল জরিমানার বিধান রেখে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা আইন ২০২১-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয় বলে ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব। বিএমডিসি যেরকম ওরকম একটা কাউন্সিল থাকবে এবং সেই কাউন্সিল আপনার তাদের একাডেমিক সাইটগুলো দেখবে, কারিকুলাম কী হবে, সংস্থা, প্রতিষ্ঠান, ব্যক্তি মিথ্যা উপাধি ব্যবহার করলে অনুমোদন ব্যতীত ঔষধ সেবনের পরামর্শ বা প্রেসক্রিপশন যদি কেউ দেয়, সেই ক্ষেত্রেও ১ বছরের কারাদণ্ড বা ১ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। যদি কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বা ব্যক্তি ডিগ্রির অনুকরণ করে ৩ বছরের কারাদণ্ড বা ৫ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। বিজয়ের মাসে নগরবাসীকে শৃঙ্খলাবদ্ধ পরিবহন ব্যবস্থা উপহার দিতে ২৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। ৫০টি বাস নিয়ে ঘাটারচর কাঁচপুর পর্যন্ত চালু হবে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের প্রথম ধাপ। নগর ভবনের সভা শেষে সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজয়ের মাসে রাজধানীর বুকে সবুজ রঙের বাস দিয়ে শুরু হতে যাচ্ছে বাস রুট রেশনালাইজেশনের কার্যক্রম। ২৬ ডিসেম্বর বিআরটিসি সহ ৭টি প্রতিষ্ঠানের বাস দিয়ে প্রকল্পের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড কাশপুর পর্যন্ত এই যাত্রাপথে আমাদের পাইলটিং, যেটা নমুনা হিসেবে আমরা শুরু করব ইনশাআল্লাহ আগামী ২৬শে ডিসেম্বর। আমাদের মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, যদিও তিনি অসুস্থ, তিনি সশরীরে না পারলেও তিনি ভার্চুয়ালি ২৬শে ডিসেম্বর সকাল 10টাতে তিনি এটা শুভ উদ্বোধন ঘোষণা করবেন। রোববার সন্ধ্যায় বাস রুট রেশনালাইজেশন কমিটির এক সভায় বলা হয়, শুরুতে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে কাঁচপুর রুটে চলবে বাসগুলো। ই টিকিট সিস্টেমে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে 2 টাকা 15 পয়সা। ভাড়া হচ্ছে পার কিলোমিটারে 2 টাকা 15 পয়সা। আগের যে প্রজ্ঞাপন আছে সেটি রাখা হয়েছে। এই রুটে পুরাতন কোনো বাস না চললেও অন্য রুটের মাধ্যমে সমন্বয় করা হবে পুরাতন বাসগুলোর। ড্রাইভারদের দেওয়া হবে নির্দিষ্ট পোশাক। প্রকল্পের বাসগুলো থামবে নির্ধারিত যাত্রী ছাউনি ও টার্মিনালে। ডাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে মাতুয়াইলে। কাজেই ফিটনেস নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র ফজলানুর তাপস। মালিক পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। আমাদের পক্ষ থেকে আমরা সর্বপ্রকার সহযোগিতা দিয়ে আসছি। এবং কোন বিষয়ে সহযোগিতা করবেন? এই যে রোড ফ্রাঞ্চাইজির ব্যাপারে। নগরবাসীকে পরিকল্পিত পরিবহন সেবা দিতে খুব শিগগিরই এই প্রকল্পের অধীনে সকল রুটে পরিবহন ব্যবস্থা চালু করা হবে। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা। বিএনপি জামায়াত বাংলাদেশে নেতিবাচক রাজনীতি না করলে দেশ আরও এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। বাংলাদেশ আরও অনেক বেশি এগিয়ে যেতে পারত যদি মির্জা ফখরুল সাহেবের দল বিএনপি জামাত বাংলাদেশে নেতিবাচক রাজনীতি না করত, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র না করত, তাহলে বাংলাদেশ আরও অনেক বেশি এগিয়ে যেতে পারত। বিএনপির মধ্যে একটি না রোগ দেখা দিয়েছে, সব কিছুতে না বলা, সংলাপে যাবে না, নির্বাচনে যাবে না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে না। এখন না বলতে বলতে আমি আশঙ্কার মধ্যে আছি কখন বিএনপিটাই নাই হয়ে যায়। চট্টগ্রামের ফুসফুস সিআরবিকে বাঁচাতে একমত হয়েছেন দলমত নির্বিশেষে সাধারণ মানুষ। গত 7 মাস ধরে নানা ব্যানারে প্রতিবাদ হচ্ছে বেসরকারি হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে। সেই প্রতিবাদেই মিছিলে সামিল এবার শিল্পীরাও। সিআরবি রক্ষায় 21 শিল্পী তাদের শিল্পকর্ম ও পারফরমেন্স নিয়ে রাজধানীর বেঙ্গল আর্ট গ্যালারিতে আয়োজন করেছে এক ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী। নগরায়নের অপরিমাণ দর্শিতে প্রকৃতির অনেক দান হারিয়ে নিঃস্ব হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। সিআরবি ভবনকে ঘিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কয়েকশো শতবর্ষী গাছ, ছোট বড় পাহাড় টিলা আর নজরকাড়া বাংলো। তাই নগরবাসীর কাছে শহরের এই স্থানটি ফুসফুস হিসেবেই পরিচিত। সেই ফুসফুসকে ধ্বংস করে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে সোচ্চার চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। এবার সেই প্রতিবাদ জাতীয়ভাবে চিত্রকর্ম ও পারফরমেন্সের মাধ্যমে দেশের মানুষের কাছে তুলে ধরলেন 21 শিল্পী, যার মর্মবেদনা সিআরবির গণ্ডি পেরিয়ে দেশব্যাপী। প্রদর্শনীতে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার ব্যক্ত হয়েছে একান্ত নিজস্ব শিল্প ভাষায়। আমার ছবিতে পোয়েটিক হিসেবে আমি মেঘটাকে সবুজ রঙে বর্ণিত করেছি। সেখানে দেখানো হয়েছে যে সবুজ মেঘ হয়ে উড়ে চলে যাচ্ছে। প্রকৃতিকে জিজ্ঞেস করি না আসলে প্রকৃতি কি চাচ্ছি বা প্রকৃতি কি বলতে চাচ্ছে। প্রকৃতি পরিবেশ এটাকে রক্ষা করা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। চট্টগ্রামের সর্বস্তরের মানুষ এই প্রতিবাদ করছে। আমরাও শিল্পীরাও মনে করলাম যে আমরাও এই বিষয়টিকে নিয়ে ছবি আঁকব। এছাড়া দীর্ঘ 7 মাস ধরে মাঠে প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি দিয়ে প্রতিবাদ অব্যাহত রেখেছে নাগরিক সমাজ। প্রকল্প বাতিলের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার তাদের। পূর্ণাঙ্গ একটা হাসপাতাল করার জন্য অনেক জায়গা রয়েছে, সেখানটায় ওনারা চলে যায়। কোনো ক্রমেই এখানে কোনো বাণিজ্যিক স্থাপনা হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। রেলওয়ে কর্তৃপক্ষ সিআরবি এলাকায় সরকারি বেসরকারি অংশীদারিত্বে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে, যার বিরোধিতা করে প্রতিবাদ হয় বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশে বিদেশে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বরিশাল মেরিন একাডেমির নিজস্ব ক্যাম্পাসে পথচলা শুরু হতে যাচ্ছে আগামী জানুয়ারিতেই। 70 জন শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু হবে 2022 শিক্ষাবর্ষে। পড়াশোনা শেষে চাকরির সুবাদে দেশ বিদেশ ঘুরে বাংলাদেশের নাম
উজ্জ্বল করতে চায় শিক্ষার্থীরা। আর মেরিন কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষ জনবল করতে তারা প্রস্তুত। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। বিশাল সমুদ্রের বুকে ভেসে বেড়ানোর রোমাঞ্চকর স্বপ্ন দেখেন অনেকেই। তার উপর এই ভেসে বেড়ানো যদি হয় উপার্জনের ক্ষেত্র, তাহলে তো সোনায় সোহাগা। সমুদ্রের বিশাল বুকে জাহাজে ক্যাপ্টেন বা চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কেরিয়ার গড়ার সুযোগ শুধু মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেই পাওয়া যায়। এক্ষেত্রে দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে বরিশাল মেরিন একাডেমির নিজস্ব ক্যাম্পাসে 2022 সালের জানুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে ভর্তি হয়েছেন 70 জন শিক্ষার্থী। তারা জানান রোমাঞ্চকর জীবন বেছে নিতেই ক্যারিয়ার হিসেবে মেরিনে পড়াশোনার আগ্রহ তাদের। দেখেছি যে মেরিনে একটা সুযোগ আছে যে ইন্টারন্যাশনাল ক্যাডেট হওয়া যায়, দেন আমি ট্রাই করেছি, বেস্ট ট্রাই করেছি, দেন আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। নাবিকদের যে লাইফটা খুবই অ্যাডভেঞ্চারাস একটা লাইফ, তো এটা আসলে লিড করার স্বপ্ন অনেকেই দেখে, সবাই বাস্তবায়ন করতে পারে না। যেমন আমাদের মধ্যে অনেকেই পরীক্ষা দিয়েছে কিন্তু সবাই আসতে পারেনি। তো আসলে এদিক দিয়ে অ্যাডভেঞ্চারের চিন্তা করেই এই প্রফেশনটা চয়েস করা। আর সন্তানের সাফল্য চেয়ে দেশের সুনাম বৃদ্ধি করার আশা অভিভাবকদের। যে স্বপ্নটা ছেলের মাধ্যমে বাস্তবায়িত করার জন্য আমার একটা ইচ্ছা, গ্রাজুয়েশন করে বা পোস্ট গ্রাজুয়েশন করে যদি ভবিষ্যতে ভালো করতে পারে তাইলে আমাদের দেশের জন্য কাজ করবে। সংশ্লিষ্টরা জানান সমুদ্র খাতে দক্ষ জনবল গড়ে তুলে দেশের ভাবমূর্তি বাড়াতে চান তারা। বর্তমান অবস্থায় আমরা 70 জন নিচ্ছি এবং ধাপে ধাপে এটাকে আমরা উন্নীত করব। এখন কীরকম আমাদের অবস্থা এবং বর্তমান এটার সুযোগ কতটুকু আছে এটা বিবেচনা করে হয়তো ভার্টিক্যাল এক্সপানশনে ভবিষ্যতে যেতে পারে। বরিশাল সদরের কর্ণকাঠিতে 10 একর জমিতে প্রায় 125 কোটি টাকা ব্যয়ে মেরিন একাডেমি নির্মাণ করা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে দিনাজপুরে পুরনো কাপড়ের মার্কেট বেচা কেনায় জমজমাট হয়ে উঠেছে। হিম কুয়াশা আর হিমেল হাওয়ায় সব শ্রেণীর মানুষ ভিড় করছেন গরম কাপড়ের দোকানগুলোতে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। শৈত্যপ্রবাহ জাঁকিয়ে গত কয়েকদিন ধরে কনকনে ঠান্ডার সঙ্গে হিমেল বাতাসে জবুথবু উত্তরে জনপদ। হিম কুয়াশা আর সন্ধ্যার ঝিরঝিরে বাতাসে নিম্নবিত্ত গরিব ও ছিন্নমূল মানুষের অবস্থা করুন। কুয়াশার চাদরে মোড়া এই দিনগুলোতে উষ্ণতার স্পর্শ পেতে শীতের বাহারি পোশাক দিনাজপুরবাসীর জন্য নিত্যসঙ্গী। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গরম কাপড় কেনার ধুম পড়েছে হকার্স মার্কেটগুলোতে। দেশি বিদেশি পুরনো বস্ত্রে সয়লাভ প্রতিটি দোকান। মানভেদের সাধ্যের মধ্যে অনেকে কিনছেন জ্যাকেট, সোয়েটার, হুডি, ব্লেজার, মাফলার সহ বাহারি পোশাক। একটু ঠান্ডা পড়ে গেছে আমাদের দিনাজপুরের, নর্থ বেঙ্গলে তো একটু ঠান্ডা বেশি, এই কারণে আমরা একটু শীতের কাপড় কিনতে আসছি। দাম কোনোটা মানে কাপড়ের মনে চাই অনুযায়ী বেচাকেনা সন্তোষজনক বলে জানান ব্যবসায়ীরা। শীত পড়ছে, শীতের কারণে একটু বেচাকেনা বাড়ছে। হ্যাঁ, সীমিত দামে বিক্রি করতেছি। আমাদের আগে যে পরিমাণে পণ্যগুলো বিক্রি করতাম যেই দামে, সেই দামে আমরা এখন বেচতে পারতেছি না। কারণ দিনাজপুর বড়মাঠ হকার্স মার্কেটে 3 শতাধিক দোকানে প্রতিদিন গড়ে 20 থেকে 22 লাখ টাকার কেনা বেচা হয়। সময় সংবাদ, দিনাজপুর। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বেড়েছে শীত। শীতের খবর জানাতে এই মুহূর্তে শহরের চৌরাস্তায় আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি যাব তার কাছে। বকুল। ধন্যবাদ ইমদাদ। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে কিন্তু বরাবরই শীত বেশি পড়ে, আপনারা জানেন। আমরা বলতে পারি যে এবছর কিন্তু শীতের যেই আমরা বিষয়টি লক্ষ্য করছি তা কিন্তু শীত এখন পর্যন্ত যেভাবে শীতটা পড়ছে শুরুর দিকে কিন্তু সেভাবে এতটা পড়েনি। তবে এই গত 2 থেকে 3 দিন ধরে যে শীতের মাত্রাটা তা কিন্তু অতিরিক্ত এখন বোঝা যাচ্ছে। কারণ শীতের সাথে যে হিমেল যে বাতাস, সেই বাতাস কিন্তু সারাদিন ব্যাপী কিন্তু বাতাসটি বইছে। সেই কারণে কনকনে শীত সেই শীত কিন্তু অনুভূত হচ্ছে। আমরা যেটি লক্ষ্য করছি এই শহরের চৌরাস্তায় কিন্তু সকাল থেকে আমরা স্বাভাবিকভাবে যে বিষয়টি লক্ষ্য করি তা হচ্ছে এই এলাকায় কিন্তু সকাল 6টা থেকে পুরো একদম যানজটে পরিণত হয়। রিক্সা, ভ্যান এবং অন্যান্য মানুষের যে চলাফেরা তা কিন্তু শহরের যেই পুরো একদম ব্যস্ততা সেটি কিন্তু আমরা বরাবরই লক্ষ্য করতাম। কিন্তু এই সময়টাতে এই যে শীতের কারণে মানুষের কর্মব্যস্ততা কিন্তু অনেকটাই কমে গেছে। আর
আর পাশাপাশি যারা শ্রমজীবী মানুষ আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, তারাও কিন্তু শহরে কম আসছে। কারণ তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন, তারা বলছেন যে শীত যেহেতু বেড়েছে সেই কারণে তারা গ্রাম থেকে শহরে আসেন, আসার পরেও কিন্তু তারা দীর্ঘ সময় অপেক্ষা করেন কাজের সন্ধানে, তারা কিন্তু কাজ না পেয়ে অনেকে ফিরে যান। আর সেই কারণেই কিন্তু মানুষের উপস্থিতিটা কিন্তু কম বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যেটি লক্ষ্য করছি, এই অঞ্চলের মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু এই শীতে বরাবরই থাকে। এবারও কিন্তু এই এখন দুর্ভোগটা বেশি মনে হচ্ছে। সাধারণ যারা ছিন্নমূল মানুষ রয়েছে, যারা হতদরিদ্র মানুষ রয়েছে, তাদের কিন্তু কষ্টটা সবচেয়ে বেশি। আমরা বরাবরই লক্ষ্য করছি, সেটি হচ্ছে যারা ছিন্নমূল মানুষ আছে তারা কিন্তু এই সরকারের যে সরকারি অফিস এবং আদালত বা রেল লাইনের প্ল্যাটফর্ম, সেগুলোতে কিন্তু শুয়ে বসে কিন্তু তারা এই রাত্রি যাপন করেন। এই অবস্থাতে তাদের যেই শীত নিবারণ তা কিন্তু অনেক বেশি কষ্ট। পাশাপাশি যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের কিন্তু এই গরম কাপড় কেনার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু তাদের অনেকটাই হারিয়ে ফেলে এই শীতে। কারণ গরম কাপড়ের যে দাম, সেই দাম কিন্তু তারা দিয়ে গরম কাপড় কেনার সামর্থ্যটুকু নেই বলে আমাদেরকে বরাবরই কিন্তু জানান। তবে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি জানিয়েছেন, তারা বলছেন যে শীত নিবারণের চেষ্টায় শীতের শুরু থেকে তারা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন। এখন পর্যন্ত তাদের কাছে শীত বস্ত্র কিন্তু তাদের মজুদ রয়েছেন এবং যখন যা প্রয়োজন তখন কিন্তু এই 5টি উপজেলার, এই জেলার 5টি অব্যাহত রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যে বিষয়টি বর্তমান অবস্থায় লক্ষ্য করছি যে শীতের যে মাত্রা অতিরিক্ত এখন গত 2 থেকে 3 দিন ধরে বাড়া শুরু। আমরা যে বিষয়টি বর্তমান অবস্থায় লক্ষ্য করছি যে শীতের যে মাত্রা অতিরিক্ত এখন গত 2 থেকে 3 দিন ধরে বাড়া শুরু করেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে পুরো জনজীবন কিন্তু স্থবির হয়ে পড়বে এবং হিম শীতল যে বাতাস তা যদি থেমে না যায়, যদি এই ধরনের আবহাওয়া বিরাজ করে তাহলে কিন্তু মানুষের কষ্টটা আরও অনেক বেড়ে যাবে। তবে আমরা বলতে পারি ঠাকুরগাঁয়ের যে শীত, সেই শীত কিন্তু দিন দিন তীব্র হচ্ছে এবং মানুষের কষ্টটাও কিন্তু বাড়ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ শীতের খবর আমাদেরকে ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক বকুল। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে এক শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার হলে এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। কলেজ অডিটোরিয়ামে স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে অভিযোগ স্বীকার করেছে ওই শিক্ষক। যে শিক্ষকের হাতে মানবিক মানুষ হয়ে ওঠা, সেই হাতেই লাঞ্ছনার শিকার শিক্ষার্থী। ক্ষোভ আর হতাশায় তাই নির্বাক ভুক্তভোগীর বাবা। শনিবার অনার্স প্রথম বর্ষের একটি বিষয়ের মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিতে কলেজে আসে ভুক্তভোগী শিক্ষার্থী। এ সময় পরীক্ষার হলে দায়িত্ব পালন করছিলেন আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জাকিরুল ইসলাম। পরীক্ষা চলাকালীন অহেতুক শিক্ষার্থীর গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। পরীক্ষা শেষে বাসায় ফিরে ভুক্তভোগী শিক্ষার্থী পরিবারকে জানালে রোববার কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে তার পরিবার। তার সর্বোচ্চ শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি মানে তার চাকরির জন্য না থাকে না, এটাই সর্বোচ্চ। অভিযুক্তের দাবি, পরীক্ষা চলাকালীন বারবার পেছনে তাকানোর চেষ্টা করায় শিক্ষার্থীর হাত ধরে সামনে ফেরান তিনি। কোনো বাজে উদ্দেশ্য না থাকলেও এ বিষয়ে তিনি অনুতপ্ত বলেও জানান অভিযুক্ত শিক্ষক। 2-3 বারই হাতে ধরছি কোনই, এটিও অন্যায় হয়েছে আমার এবং আমার অভিভাবক আছেন, আমার অভিভাবক আমার যা ব্যবস্থা নেবে সেটি আমাকে মানতেই হবে। আইন মেনে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। সরকারি নিয়ম বিধি যেহেতু সে লঙ্ঘন করেছে, সরকারি বিধি মোতাবেকই তার ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তের প্রাথমিক স্বীকারোক্তির পর পরবর্তী পদক্ষেপ নিতে ঘটনার বিস্তারিত তদন্তে উপাধ্যক্ষকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া। জামালপুরে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশার গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন শিক্ষক কর্মচারীরা। মহান বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনার মামলায় এখন পর্যন্ত পুরো মেয়রকে গ্রেফতার না করায়
ক্ষোভ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। এ সময় মেয়র পদ থেকে অপসারণ সহ গ্রেফতারের দাবি জানান তারা। দাবি পূরণ না হলে সব কার্যক্রম থেকে সরে আসার হুঁশিয়ারিও দেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়া হয়। এর আগে বিজয় দিবসের অনুষ্ঠানে মঞ্চ থেকে মেয়রের নাম দেরিতে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মেহেরুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষা কর্মকর্তা। আমরা এর সুষ্ঠু বিচার চাই। মামলা করা হয়েছে, এর যদি সঠিক ব্যবস্থা না হয় তাহলে আমরা আরও জোরালো পদক্ষেপ নেব। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। এই যে যদিও মামলা করা হয়েছে, এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি ওনাকে। যতক্ষণ পর্যন্ত আসামিকে গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মানববন্ধন চালিয়ে যাব। আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই, যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা না হবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা প্রয়োজনে ক্লাস বর্জন করব, পরীক্ষা বর্জন করব। চলতি সপ্তাহে নাটোরে ফুলকপি, শিম, বেগুন সহ বেশ কিছু সবজির দাম বেড়েছে। তবে নতুন আলু ও টমেটোর দাম কমতির দিকে। বিস্তারিত জানাতে শহরের স্টেশন বাজারের পাইকারি সবজির আড়তে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাব তার কাছে। মামুন, যে বিষয়টি বলছিলাম, গত 2 দিনের ব্যবধানে কিন্তু সব ধরনের সবজির দাম কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, সিম, মূলা এই সবজিগুলোর দাম কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু করেছে। প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে একটি বিষয় যেটা আমরা বলতে পারি যে নতুন আলু এবং যে টমেটো, সেই টমেটো কিন্তু দাম কমে আসছে। নতুন আলু আজ সকাল থেকে দেখছি 20 থেকে 22 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো যেটি গত সপ্তাহে 40 থেকে 45 টাকা ছিল, আজ সেটি দেখতে পাচ্ছি আমরা 10 টাকা 15 টাকা কমে এসে 20 থেকে 22 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো কিন্তু কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত কমতে দেখেছি। একটি বিষয় কৃষকরা যে বিষয়টা বলতেন, ভরা মৌসুমে দাম বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে কিন্তু ভরা মৌসুমে ভালো লাভবান হচ্ছেন বলে কৃষকরা যেটি বলেছেন। কৃষকদের যেটি দাবি, যে তারা যেটি বলছেন যে এই পুরা শীত মৌসুমে এবং পর্যাপ্ত আমদানি সত্ত্বেও দাম বৃদ্ধি হওয়ার কারণে তারা লাভবান হচ্ছেন বলে দাবি করেছেন। এবং চলতি বছরে কিন্তু শুরু থেকে কৃষকরা প্রথম থেকে ভালো লাভবান হচ্ছেন। বিশেষ করে কৃষকরা যেটি বলে আসছেন যে এই চলতি বছর শুরু থেকেই এই লাভবান হওয়ার কারণে তারা কিন্তু একটি আশার আলো দেখছেন, যেটি গত বছর তারা কিন্তু এই লাভবান হতে পারেননি। একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে নাটোরের সবজির যে উৎপাদন, সেই উৎপাদন কিন্তু সবচেয়ে বেশি মাত্রায় এবার হচ্ছে। প্রতি হেক্টরে 16 মেট্রিক টনের 16 থেকে 16.5 মেট্রিক টন সবজির উৎপাদন হচ্ছে বলে কৃষি বিভাগ দাবি করছে। কৃষি বিভাগে যেটি বলছে যে তারা কিন্তু এবার যে বিষয়টি বলছেন যে প্রতি হেক্টরে গত বছর 15 থেকে 15.5 মেট্রিক টন সবজি হলে এবার কিন্তু 16 থেকে 16.5 হেক্টর প্রতি হেক্টরে মেট্রিক টন সবজি উৎপাদন করছেন। একটি বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি যে চলতি যে সপ্তাহে উৎপাদনও কিন্তু বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগ যেটি বলছে যে তারা প্রতিদিন উৎপাদন, যে নাটোরে 31 ধরনের সবজি রয়েছে, সেই প্রতিদিন কিন্তু 600 থেকে 650 মেট্রিক টন সবজি উৎপাদন হচ্ছেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ যেটা বলছে, নাটোর জেলার চাহিদা কিন্তু রয়েছে প্রতিদিনে প্রায় 500 মেট্রিক টনের মতো, এবং এই চাহিদা মিটিয়ে কিন্তু বাকি যে 1 থেকে 150 মেট্রিক টন সবজি, সেই সবজিগুলো কিন্তু তারা ঢাকা সহ বিভিন্ন জায়গায় রপ্তানি করছে। বিশেষ করে এই গত সপ্তাহের যে সরবরাহ অন্যান্য জেলায় সরবরাহ কম থাকলেও এবার কিন্তু সেই সরবরাহ চলতি সপ্তাহে বৃদ্ধি পেয়েছে। নাটোর শহরের স্টেশন বাজার এটি সবচেয়ে বড় পাইকারি বাজার। এখানে 19টি আড়ত রয়েছে। সেই আড়তে তারা বলছে যে প্রতিদিন যে ক্রেতার সংখ্যা ছিল, পাইকারি ক্রেতা, সেই ক্রেতার সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নাটোর শহরের আরো 2টি বড় বৃহত্তর খুচরা বাজার রয়েছে, নিচা বাজার এবং মাদ্রাসা মোড় বাজার। এই বাজারের সবজিগুলো ক্রেতার সংখ্যা কিন্তু
এখান থেকে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যে বিষয়টা আমরা বলতে পারি যে এই সবজি বাজারে যে ইয়ে ছিল, এই ছিল আমার কাছে স্টেশন বাজার থেকে সবজির সর্বশেষ পরিস্থিতি। নাটোর থেকে আলমামুন শিপন আমাদেরকে সবজির বেচা কেনা নিয়ে জানাচ্ছিলেন। ভবিষ্যতের জন্য সতর্ক করে নড়াইল সদর হাসপাতালের 10 চিকিৎসকের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ ক্ষমা করলেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। গতকাল দুপুরে কর্তৃপক্ষ ভবিষ্যতে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার কথা জানালে সকলকে ক্ষমা করে সচেতন হবার পরামর্শ দেন তিনি। এর আগে লোকবল সংকটের দোহাই দিয়ে হাসপাতাল অপরিচ্ছন্ন রাখায় মাশরাফি বিন মুর্তজা নিজেই হাসপাতাল পরিচ্ছন্ন করার উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে এই কাজের জন্য জনবল নিয়োগ করেন তিনি। কাজের অগ্রগতি দেখতে নিজেই বাথরুম সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরে সিভিল সার্জন সহ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সভা শেষে স্বাস্থ্য খাতের নানা সমস্যা সমাধানে নিজেদের প্রচেষ্টা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাশরাফি। ওনারা বলছেন যে আর প্রবলেম হবে না আশা করছি, এবং দেখেন ওনারা কিন্তু এক্সপার্ট এই বিষয়ে। প্রথমত আমি সবসময় বিশ্বাস করি আমি তো এই কাজে এক্সপার্ট না, বা বাইরের আরেকজন বা আপনি এই কাজে এক্সপার্ট না, এক্সপার্ট কিন্তু ওনারা। তো এই কারণেই ওনারা সো ব্লেসড যে এখানে এইরকম একটা সদর হসপিটালের দায়িত্বে একজন আরএমও সাহেব আছেন, একজন তত্ত্বাবধায়ক সাহেব আছেন। তো এই জন্যই তো ওনারা এখানে, তাই না? তো এখন ওইটাকে ওনাদেরই ঠিক করতে হবে। যশোরে আনসার ও ভিডিপি সদস্যদের জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের বেজপাড়া আনসার ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির খুলনা অঞ্চলের বিভাগীয় পরিচালক মোল্লা আমজাদ হোসেন। এ সময় তিনি দেশের নিরাপত্তার রক্ষায় বাহিনীর সদস্যদের দায়িত্ব নিয়ে কাজ করতে আহ্বান জানান। অতিরিক্ত জেলা প্রশাসক কাজী সাইমুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে পুলিশ ও আনসারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আনসার সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও ছাতা বিতরণ করা হয়। প্রধান অতিথি মহোদয়, সমাবেশস্থলে এসেছেন। খুলনায় নেট মিটারেড রুফটপ সোলার শীর্ষক এক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে খুলনা বিশ্ববিদ্যালয় ও সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি এর উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেরেডার চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো ও সৌর বিদ্যুৎ ব্যবহারের উপর গুরুত্ব দেন। এ সময় নেট মিটারের বিভিন্ন দিক সহ এর কারিগরি ও আর্থিক দিকও তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার সহ কেসিসি, কেডিএ এবং অজোপ্যাডিকোর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ফেনীতে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শহরের ন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে উৎসব অনুষ্ঠিত হয়। পুলি, দুধ চিতই, মুগ ডালের পাকনা পিঠা, তাল পিঠা, পাটিসাপটা ও পান্তুয়া সহ হরেক রকমের পিঠা প্রদর্শিত হয়। প্রতিযোগিতায় ৩০ জন প্রতিযোগী অংশ নেন। প্রধান বিচারক বরেণ্য রন্ধন বিশেষজ্ঞ লবি রহমান বিজয়ী প্রথম প্রতিযোগীকে 25,000 টাকা, দ্বিতীয় প্রতিযোগীকে 15,000 টাকা ও তৃতীয় প্রতিযোগীকে 10,000 টাকা পুরস্কার তুলে দেন। বিজয়ী 3 জনই ঢাকার চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আবৃত্তি, চিত্রাঙ্কন ও সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শব্দকথার সম্পাদক মনসুর আহমেদ এর সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এ সময় বিশিষ্ট লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক শেখ ফজলে এলাহি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহিরুল হক শাকিল উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বড়দিন ঘিরে ভ্রমণে অমিক্রন ভ্যারিয়েন্ট আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। পাশাপাশি পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যেও সংক্রমণ বাড়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানে প্রথম একজনের দেহে শনাক্ত হয়েছে ভ্যারিয়েন্টটি। আর অমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে পূর্ব প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার।
করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। ডেল্টার ভয়াবহতাই এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তার উপর নতুন এই ভ্যারিয়েন্টের দাপটে উদ্বিগ্ন বিশ্ববাসী। এমন পরিস্থিতিতেই বড়দিনকে ঘিরে ভ্রমণে ওমিক্রনের সংক্রমণ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি। পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যেও সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় সচেতন থাকার পাশাপাশি টিকার বুস্টার ডোজ নেয়ার আহ্বানও জানান তিনি। ওমিক্রনের সংক্রমিত করার অসাধারণ সক্ষমতা রয়েছে। সারা বিশ্বে দাপট দেখিয়ে যাচ্ছে ভ্যারিয়েন্টটি। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সতর্কতাগুলো মেনে চলা দরকার। আমি মার্কিন নাগরিকদের টিকা এবং বুস্টার ডোজ গ্রহণের আহ্বান জানাচ্ছি। এর আগে গেল শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ডক্টর অ্যান্থনি ফাউচি টিকা গ্রহণ না করা ব্যক্তিদের মারাত্মক সংক্রমিত হওয়ার এবং হাসপাতালে ভর্তির ঝুঁকি অনেক বেশি বলে জানান। এদিকে ইরানে প্রথম একজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেছিলেন বলে জানান কর্তৃপক্ষ। আরও 2 ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টানা কয়েক সপ্তাহ ধরে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমার পরপরই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের খবর জানা গেল। ইরানে 60% বেশি 2 ডোজ টিকা নিয়েছেন। বর্তমানে অধিকাংশ নাগরিকই বুস্টার ডোজ নিতে পারবেন। ভারতে দিন দিন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এর আগে ডেল্টার কবলে নাকাল হয়ে পড়েছিল দেশটি। তাই ওমিক্রন মোকাবিলায় আগে থেকেই রাজধানী নয়াদিল্লির হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ, বেডের সংখ্যা বাড়ানো সহ নানা পূর্ব প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। ভারতে ওমিক্রন শনাক্তের হার 100 ছাড়িয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রবাসীদের সেবা প্রদানে বিশেষ উদ্যোগ নেয় ইতালির মিলান বাংলাদেশ কনস্যুলেট অফিস। 18 ডিসেম্বর বিশ্ব অভিবাসী দিবসে প্রবাসীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করেন দায়িত্বরত কনস্যুলেট জেনারেল ও কর্মকর্তারা। এমন সেবায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত ইতালি প্রতিনিধি সহকর্মী মাকসুদ রহমানের তথ্য চিত্রের রিপোর্টে। 18 ডিসেম্বর ছিল বিশ্ব অভিবাসী দিবস। এ উপলক্ষে প্রবাসীদের অনন্য সেবা প্রদান করে ইতালির মিলান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস। শনিবার সরকারি সাপ্তাহিক ছুটির দিনে বিশ্ব অভিবাসী দিবসকে গুরুত্ব দিয়ে কনস্যুলেট জেনারেল অফিস মিলান সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নেন। এদিন সকাল থেকে সেবা গ্রহীতাদের অফিসে ফুল ও চকোলেট দিয়ে বরণ করা হয়। এমন উদ্যোগে খুশি ইতালি প্রবাসী বাংলাদেশিরা। আজকে খোলা রাখার কারণে আমরা সবাই খুশি। সবার কাজটা হচ্ছে আমাদের অনেক কিছু সময় বেঁচে যাচ্ছে। বিদেশে স্থানান্তরিত হতে গিয়ে অবশ্যই কখনো এমন কোনো ঝুঁকি নেবেন না যা আপনার জীবনের উপর দিয়ে যেতে পারে। এদিন মিলান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল MJH জাবেদ ও কনসাল সাব্বির আহমেদ অভিবাসী দিবসে সেবার মান বৃদ্ধির জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় কনস্যুলেট জেনারেল জাবেদ প্রবাসীদের নিরাপদ অভিবাসনের গুরুত্ব ও তাৎপর্যও তুলে ধরেন এবং বৈধ চ্যানেলে রেমিটেন্স দেশে পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। কনসাল সাব্বির কনস্যুলেট জেনারেল অফিসের জনসেবামূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন। খুব বেশি দূর না সেই সময়, যাতে করে আপনারা বলফান তারপরে হরিজিয়া বা বল জানো কত দূর থেকে লোক কারো আশা রাখে না, ঘরে বসে যাতে সার্ভিস পেতে পারেন সেই চেষ্টা স্যার চলমান রেখেছেন। ওরা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বিশ্ব অভিবাসন ব্যবস্থায় ইতালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফ্রিকা ও পূর্ব ইউরোপ থেকে প্রতি বছর দেশটিতে প্রবেশ করতে গিয়ে প্রাণ হারান হাজার হাজার অভিবাসী। বিশ্বের প্রায় 28.5 কোটি অভিবাসীর মধ্যে প্রায় 1.30 লাখ বাংলাদেশি। 18 ডিসেম্বর বিশ্ব অভিবাসী দিবসে মিলান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে প্রবাসীদের এমন সেবা মন কেড়েছে ইতালি প্রবাসীদের। সময় সংবাদ, ইতালি। করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও শেষ সময়ে জার্মানিতে জমে উঠেছে বড়দিনের মেলা। তবে করোনায় মৃত ও সংক্রমিতের সংখ্যা এখনো কমেনি। এরই মধ্যে করোনা পরিস্থিতির অবনতিতে প্রতিবেশী ফ্রান্স, ডেনমার্ক সহ বেশ কটি দেশকে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে জার্মানি। বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানির হামবুর্গ, কোলন, ফ্রাঙ্কফুর্ট কিংবা বার্লিন সবখানেই সন্ধ্যা নামলেই উৎসব মুখর চারিদিক। করোনার নাজুক পরিস্থিতিতেও বাহারি সাজুগুজুতে কমতি রাখেনি ঐতিহ্যবাহী বড়দিনের মেলাগুলো। রং বেরঙের হরেক রকমের পসরা সাজিয়ে ক্ষুদ্র ও মাঝারি দোকানিরা যেন এই উৎসবটিরই অপেক্ষা করে থাকেন দিনের পর দিন। আর সন্ধ্যা নামলেই
তীব্র শীত আর হিম ঠান্ডা উপেক্ষা করে ছোট বড় সবাই যেন ছুটছেন জমে ওঠা বড়দিনের আনন্দ মেলায়। তবে মেলায় ঢুকতে দেখাতে হচ্ছে টিকা নেয়া কিংবা সেরে ওঠা অথবা করোনার চটজলদি নেগেটিভ সার্টিফিকেটও। বছর ধরে এই দিনগুলোর অপেক্ষায় থাকি আমরা। বেশ ভালো লাগছে বড়দিনের আগেই দারুণ এই মেলার অংশ হতে পেরে। সবচেয়ে ভালো লেগেছে প্রচুর মানুষের সমাগম দেখে। এদিকে করোনার ভয়াবহ অবনতিতে প্রতিবেশী দেশ ফ্রান্স, ডেনমার্ক, অস্ট্রিয়া সহ ব্রিটেনকেও ভাইরাস ভ্যারিয়েন্ট ও ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করেছে জার্মানি। বিশেষ করে ডেনমার্কে দ্রুত গতিতে ওমিক্রন ছড়িয়ে যাওয়ায় সেখানেও বন্ধ করে দেওয়া হয়েছে থিয়েটার, সিনেমা, কনসার্ট সহ জনসমাগমও। দেখুন, আমি লন্ডন থেকে বেড়াতে এসেছি। জার্মানিতে করোনার পরিস্থিতি আমাদের ব্রিটেনের চাইতে অনেক ভালো। এখানে তো তবুও নাগরিকদের নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রয়েছে, কিন্তু ব্রিটেনের অবস্থা সত্যিই নাজুক। এদিকে করোনার 2 ডোজ টিকা সম্পূর্ণ করার পর করোনার 5ম ঢেউ আঘাত হানার আগেই বুস্টার ডোজ নেয়ার পাশাপাশি 6 বছর বয়স থেকেই সকল শিশু কিশোর ও সর্বস্তরের নাগরিকদের শারীরিক দূরত্ব বজায় রেখে উৎসবে যোগ দেওয়ার কথা থাকলেও তা অনেককেই মানতে দেখাই যায়নি। জার্মানিতে করোনার টিকার 2 ডোজ নেওয়ার পরও নতুন করে আক্রান্ত হয়েছেন অনেকেই। তবুও নিজের এবং অন্যের জীবন রক্ষার্থে করোনা ভ্যাকসিনের কোনো বিকল্প নাই বলছেন এদেশের চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বড়দিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই দিনটিকে ঘিরে ইউরোপের সবখানে সাজ সাজ রব, বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত হয়েছে ইউরোপের প্রতিটি অলিগলি। ভালো উপার্জনের আশায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও কর্মজীবীরা অপেক্ষায় থাকেন এই দিনটির। বড়দিন উপলক্ষে বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের রিপোর্টে বিস্তারিত। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন, আর এই দিনকে ঘিরে চলে সারা মাস আনন্দ উদ্দীপনা। বড় বড় সড়কগুলো থেকে শুরু করে অলিগলি ঝলমলে আলোতে রঙিন হয়ে উঠছে। রাজপথ, শপিং মল সবখানেই চোখ ধাঁধানো আলোর ঝলকানি। সব ধরনের ব্যবসায়ীদের মাঝে উৎসব ভাব। সারা বছর তারা যে ব্যবসা করেন তার অধিকাংশ লাভের হিসাবটা পরিপূর্ণ হয় বড়দিনকে ঘিরে। বিভিন্ন ধরনের বাতিগুলা সাজায়, ঘরের মধ্যে সাজায়, বাসার মধ্যে সাজায়। আমরা বিগত দিনের চেয়ে এই মাসে একটু ডাবল সেল দেই। ডিসেম্বর মাসে প্রবাসী বাংলাদেশি কর্মজীবীদের মাঝেও বড়দিনকে ঘিরে যে উৎসবের ঢেউ লাগে তা তাদের চোখে মুখে ধরা পড়ে। স্প্যানিশ বা দেশীয় অন্যান্য প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের জন্য এই মাস অনেক আনন্দের। এই আনন্দটা আসলে আমরা অন্য সময় পাই না, শুধু ডিসেম্বর মাস আসলে সুযোগ সুবিধা বোনাস ইত্যাদি পেয়ে থাকি। ডিসেম্বর মাস আসলে অনেক আনন্দগুলো একটা মুহূর্ত থাকে। খ্রিস্ট ধর্মের অনেক একটা হোলি একটা মাস। বৈশ্বিক মন্দায় বছরের অন্যান্য সময়ে ব্যবসায় কিছুটা ভাটা পড়লেও এ সময়টাতে তারা তা পুষিয়ে নেয়। করোনা আতঙ্কে গেল বছর ব্যবসায়ীরা তেমন একটা সুবিধা করতে না পারায় অনুকূল পরিবেশে এবার সবার মুখে হাসির ছটা। অবৈধ অভিবাসীদের মুখেও খুশির ঝলক। তারাও এ সুযোগে নিজেদের মতো করে পসরা সাজিয়ে কামিয়ে নেবে সাধ্যমতো। সময় সংবাদ, স্পেন। মূল একাদশের 5 জনকে বিশ্রাম দেওয়ার পরও বাংলাদেশের বড় ব্যবধানের জয় প্রমাণ করে নারী ফুটবলের পাইপলাইন অনেক সমৃদ্ধ, এমন মন্তব্য টিম ম্যানেজমেন্টের। তবে আপাতত পা মাটিতেই রাখতে চান দলীয় কোচ। ফুটবলাররা ভালো খেললেও মূল কাজ এখনও বাকি আছে বলে জানান গোলাম রব্বানী ছোটন। সঠিক পরিকল্পনা কাজে দেয়, কাজ হচ্ছে তাই নারী ফুটবলেও। বয়সভিত্তিক পর্যায়ে ভালো করছে দল, অপেক্ষাটা এখন চমৎকার একটা জাতীয় দলের জন্য। ওরা একদিন সেই পথ আলো করবে, তার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। নারী ফুটবল এগিয়েছে, তরতর করে এগিয়ে যাচ্ছে অভিষ্ট লক্ষ্যে। দ্বিতীয় সারির দল নিয়েও প্রতিপক্ষকে 12-0 গোলে বিধ্বস্ত করাই যে উজ্জ্বল দৃষ্টান্ত। ম্যাচের আগেই ঠিক করা হয়েছিল গেম প্ল্যান। ভান্ডারে রসদ আছে বলেই এমন সাহসিকতা টিম ম্যানেজমেন্টের। আমাদের পাইপলাইনটা অনেক স্ট্রং, কারণ বেস্ট 11-এর 5 থেকে 6 জন খেলোয়াড় আজকে খেলে নাই। আজকে কিন্তু রেস্ট 11-এর খেলোয়াড় খেলেছে, তার মানে কি তাদের ফিটনেসটাও তো সেম ফিটনেস, তাদের কোয়ালিটি সেম, তাদের ক্যাপাবিলিটি সেম, তাদের অ্যাবিলিটি সেম, তারা সব কিছুই করতে পারে। এবং এটাই কিন্তু আমরা প্রমাণ করে দেখিয়েছি। আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছি,
ফাইনাল ম্যাচের জন্য। প্রতিটা ম্যাচেই নিত্য ধরনের বিভিন্ন ধরনের স্কিল এবং বিভিন্ন পাওয়ার ফুটবল খেলে আমাদের টিম এ পর্যন্ত এসেছে। হয়তো ইন্ডিয়ার সাথে আপনি বলবেন যে কয়েক মিনিট আগে গোল দিয়েছে, কিন্তু যত ম্যাচ খেলতেছে তত তাদের স্কিল এবং অভিজ্ঞতা বাড়তেছে। এবারের সাফে বাংলাদেশের উন্নতির গ্রাফটা দৃশ্যমান। প্রথম ম্যাচের তুলনায় পরের ম্যাচগুলোতে ক্রমান্বয়ে ভালো করেছে দল। এটা অবশ্যই স্বস্তি কোচের জন্য। তারপরও অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে নারাজ তিনি, কারণ আসল কাজটা তো এখনো বাকি। মেয়েরা ভালো ফুটবল খেলছে এবং আপনি জানেন যে এখানে 5 জন প্লেয়ার কার্ড বা আমাদের হলো রিকভারি, যেহেতু এই শর্ট টুর্নামেন্ট একদিন পর পর খেলা, অনেক প্লেয়ারই ছিল না। তো যারা আসছে তারা নিজেদেরকে প্রমাণ করছে যে আসলে তারাও তাদের সমসাময়িক খেলোয়াড়। মেয়েরা স্বাভাবিক যে ম্যাচটা, এই ম্যাচটাই আপনার খেলতে থাকবে। সুযোগ আপনার ইন্ডিয়ার এখানেও আসবে, সুযোগটা কাজে লাগাইতে হবে। আগামী 22 ডিসেম্বর ফাইনালের মঞ্চে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সবাই যখন লাল বলের ক্রিকেট নিয়ে ব্যস্ত, তখন মিরপুরে দেখা মিলল সাদা বলের প্রস্তুতি। সামনে বিপিএল, তাই দেশের মাটিতে টি-20-র জন্য প্রস্তুতি নিচ্ছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোস্তাফিজুর রহমান। বিসিবির ইনডোর মাঠে লম্বা সময় ব্যাটিং করলেন রিয়াদ, বোলিং করেছেন ফিজ। কিছু সময় সতীর্থদের সঙ্গে মাতলেন খুনসুটিতে। জাতীয় দল কিংবা বিসিএল, সবাই ব্যস্ত লাল বলের ক্রিকেটে। এদিকে অভিজ্ঞ দুই ক্রিকেটার মনোযোগী সাদা বল নিয়ে। টেস্টকে বিদায় জানিয়েছেন মাহমুদুল্লাহ, আর টেস্ট দলে নেই মুস্তাফিজ। তাহলে কি বিপিএল ঘিরেই প্রস্তুতি? ঘরোয়া ক্রিকেটের অন্যতম জৌলুসপূর্ণ আসর, দুই ক্রিকেটারই আছেন এ ক্যাটাগরির আইকন হিসেবে, তাই তাদের উপর দলের নজর থাকবে বাড়তি। দায়িত্বটা পূর্ণভাবে পালন করতে প্রস্তুতির কমতি রাখছেন না দুই তারকা। মিরপুরের মূল মাঠে যখন সতীর্থরা এসেছেন বিসিএল এর ম্যাচ খেলতে, তখন মাহমুদুল্লাহর সাথে ইনডোরের মাঠে হাস্যোজ্জ্বল ফিজ কিছুটা সময় মাতলেন খুনসুটিতে। মুস্তাফিজ কিছু সময় দেখে নিলেন রিয়াদের ব্যাটটাও, এরপর টানা অনুশীলন। লম্বা সময় বল করেছেন কাটার মাস্টার, অন্য প্রান্তে ব্যাটিংয়ে রিয়াদ। টি-20 অধিনায়ক খেললেন হাত খুলে। গেল কয়েক সিরিজ ধরে ব্যাটটা হাসছে না রিয়াদের। এদিন মুস্তাফিজকে নিয়ে ভালোই হলো ব্যাটিং অনুশীলন। বাউন্ডারি পার করা মার ছিল চোখে পড়ার মতো। সুসময়ের খোঁজে মুস্তাফিজও গেল বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত পুরনো ছন্দটা হারিয়ে খুঁজছেন। ছিল ইনজুরি সমস্যাও, পাকিস্তানের বিপক্ষে শেষ টি-20-তে খেলতে পারেননি চোটের কারণে। চোট কাটিয়ে ফিরেছেন মাঠের অনুশীলনে, প্রস্তুতি নিচ্ছেন বিপিএল ঘিরে। সিলেট সানরাইজার্সের আইকন হিসেবে দেখা যেতে পারে তাকে। অনেকটাই চূড়ান্ত সবকিছু, মাঠে সেরা ছন্দ দেখাতে প্রস্তুতিতে ব্যস্ত। সেন্ট্রাল জোন আর ইস্ট জোনের ম্যাচ দেখলেন কিছু সময়, এরপর কিছুটা সময় অন্য সতীর্থদের সাথেও মাতলেন খুনসুটিতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 31 বছর পর স্বাধীনতা কাপের শিরোপা জেতায় ফুটবলারদের 25 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ঢাকা আবাহনী ক্লাব কর্তৃপক্ষ। 26 ডিসেম্বরের পর অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান ক্লাবটির ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। এদিকে দলে নতুন দেশি বিদেশি ফুটবলারদের সংযোজন ও টিম গেমের কারণে এসেছে শিরোপা। দলের 4 ফুটবলার পেইন কিলার নিয়ে ফাইনাল খেলেছে বলে জানান দলের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। বসুন্ধরা কিংসের একক আধিপত্যে জায়ান্ট তকমা হারাতে বসা ঢাকা আবাহনী নিজেদের ফিরে পেয়েছে। সব ধরনের প্রতিযোগিতায় 3 বছর আর স্বাধীনতা কাপে 31 বছর পর কোনো শিরোপা জিতল ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। এমন অর্জনের পর ক্লাবের ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদকে শুভেচ্ছা জানাতে গিয়েছিল আবাহনীর অধিনায়ক জীবন ও ম্যানেজার রূপু। সেখান থেকেই আসে সুখবর, বিজয়ী দলকে 25 লাখ টাকা পুরস্কার দিতে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। 25 লক্ষ টাকা বোনাস প্রদান করবে। ফেডারেশন কাপের সূচিটা যখন আমাদের হাতে আসবে, ওইটার সাথে মিলিয়ে আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের পুরস্কারটুকু হস্তান্তর করা হবে। এই ধারাবাহিকতা বজায় রেখা হয়তো আবারই লিগও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। আমি প্লেয়ারদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। জয়ের গল্প রচনা করেন যারা, তাদের সব বিসর্জন ইতিহাসে লেখা থাকে না। বসুন্ধরার সঙ্গে ফাইনালে পেইন কিলার নিয়ে খেলেছেন দলের 4 ফুটবলার সুশান্ত ত্রিপুরা, হৃদয়, ডোরিয়েলটন ও রাফায়েল। বসুন্ধরার সঙ্গে জয় কোনো দুর্ঘটনা নয়। আসছে ফেডারেশন কাপেও আবাহনীর ধার অব্যাহত থাকবে বলে জানালেন ক্লাবের ফুটবলাররা। প্রতিপক্ষ হিসেবে আমরা বসুন্ধরাকে পাই। আমি নিজে কনফিডেন্ট ছিলাম যে না, আমরা অবশ্যই চ্যাম্পিয়নশিপটা পাবো, কারণ
এদের মেন লেকিংসটা হচ্ছে ওই জায়গায় যে ওদের কিছু কিছু ভাইটাল প্লেয়ার হচ্ছে ইনজুরিতে পড়েছে। আমরা এবার ভালো টিম, অ্যাক্সিডেন্ট ছিলেন, এটা আমরা প্রত্যাশা যে আমরা আমাদের রেজাল্টটা আমরা পাইছি। আমাদের যে নেক্সট টুর্নামেন্টগুলো আছে, আমাদের লিগগুলো আছে, আশা করছি ভালো কিছু হবে। এদিকে সন্ধ্যায় আবাহনীকে শুভেচ্ছা জানাতে আসে আবাহনী সমর্থক গোষ্ঠী। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। তরুণরা মাঠে নিয়মিত না হলেও বগুড়ার সোনালী অতীত ক্লাবের ফুটবলাররা মাঠে অনুশীলন করেন প্রতিদিন সকালে। এই মুহূর্তে সদর উপজেলার মালগ্রাম এলাকার ফুটবল মাঠে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। জ্যাভলিন। ইমদাদ, আপনি যেমনটি আসলে বলছিলেন যে সোনালী অতীতের ফুটবলাররা, অর্থাৎ একটা সময় যারা বগুড়া জেলা টিম কিংবা বাংলাদেশের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন 90-এর দশক থেকে শুরু করে, তারা কিন্তু ন্যাশনাল টিমেও সার্ভিস দিয়েছেন। এরকম খেলোয়াড় বগুড়ার মাটি থেকে উঠে এসেছে অতীতে, কিন্তু এখন আসলে পরিস্থিতিটা কিছুটা ভিন্ন। হয়তোবা এখন ন্যাশনাল টিমে বগুড়ার প্রতিনিধিত্ব করবার যে খেলোয়াড়ের সংখ্যা সেটি নিতান্ত কম, কিন্তু যারা অতীতে এই সোনালী অতীত যাদের ছিল তারা কিন্তু এখনও মাঠে প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন তারা কিন্তু অনুশীলনে আসেন এবং ফুটবলের প্রতি যে তাদের ভালোবাসা সেটি ক্রমেই বেড়েছে, কোনো অংশেই কমেনি। এবং আমরা দেখতে পাচ্ছি, আপনার স্ক্রিনে দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যে খেলোয়াড়কে দেখা যাচ্ছে প্রত্যেকেই কিন্তু একটা সময় বগুড়ার জার্সিতে খেলেছেন, কেউ কেউ আছেন যারা ন্যাশনাল টিমের জার্সিতেও কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ফুটবল মাঠে। এবং তারা এখনো পর্যন্ত আপনারা দেখবেন সকালবেলা এই যে শীতের সকালে স্বাভাবিকভাবে কিন্তু একটা আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে আসার যে আলস্য কাজ করে সবসময়, তাদের ভিতরে কিন্তু সেই আলস্যটা নেই। তারা মাঠের টানে ছুটে এসেছেন। এবং বগুড়ার বর্তমান ক্রীড়াঙ্গন নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সেই খেলোয়াড়দের দুজনের সঙ্গে আমরা কথা বলবো। প্রথমে হিরু ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। ভাইয়া, বগুড়াতে ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতিটা আসলে কি? আমরা দেখছি যে আপনারা প্রাক্তন যারা আছেন তারা যতটা অ্যাক্টিভ, তরুণরা আসলে ততটা অ্যাক্টিভ কিনা? ধন্যবাদ সময় টিভিকে। আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা ব্যাপক। বাংলাদেশের ফুটবল একটা ঐতিহ্যবাহী প্রাচীন খেলা এবং জনপ্রিয় খেলা। এই অবস্থায় ফুটবলের বর্তমান যে অবস্থা, ফুটবলের যে স্বর্ণযুগ আমরা বলে থাকি 70-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত, এই দশকে আসলাম ভাই, সালাউদ্দিন ভাই, অমলেশ সেন এরা যারা ছিলেন, সেই সময় ফুটবলের যে স্বর্ণযুগ ছিল তা বর্তমানে আমাদের নেই। শুধু বগুড়া নয়, সারা বাংলাদেশেই নেই। এর একটাই কারণ, অন্যতম কারণ হচ্ছে যে ইন্টার স্কুল যে ফুটবল লিগটা যথাযথভাবে হয় সেটা বর্তমানে হচ্ছে না। কারণ ইন্টার স্কুলকে বলা হয় যে ফুটবলের সূতিকাগার, স্কুল ফুটবলকে বলা হয় ফুটবলের সূতিকাগার। সেই জায়গাটা যথাযথভাবে আমরা যত্ন নিতে পারছি না। এখন বোর্ড কর্তৃক যে ইন্টার স্কুল ফুটবলটা হচ্ছে সেটা নামমাত্র হচ্ছে, কিন্তু আপনি দেখেন বগুড়া সব সারা দেশের যে খেলোয়াড়রা বেরিয়ে এসছে সেই সময়কালে তারা কিন্তু ইন্টার স্কুল থেকে এসছে। তাছাড়াও আরও কারণের ভিতরে উল্লেখযোগ্য যে তখন ফুটবলটা অনেকটা প্রফেশনালিজম ছিল। যেমন আমাদের ডিসি অফিসে ডিসি লিগ হতো, তারপরে বিভিন্ন কলকারখানা যারা ছিল তারা ফুটবলকে প্যাট্রোনাইজ করতো। কিন্তু বর্তমানে এই অবস্থায় নেই। আবার আমাদের স্কুল ইউনিভার্সিটিগুলোতে ফুটবলের কোটা ছিল, বর্তমানে সেই কোটাগুলো আর এখন নেই। ফলে ফুটবলের প্রতি দিন দিন অভিভাবকদের আগ্রহটা হেরে যাচ্ছে। কিন্তু আমরা বগুড়া সোনালী অতীত যারা একসময় আমাদের স্বর্ণযুগ ছিল ফুটবলের, তারা চেষ্টা করছি আমাদের এই অবস্থাটাকে কাটিয়ে বাংলাদেশকে আবার ফুটবলের প্রাচীন ধারায় ফিরে আনার জন্য। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। শুধু আমরা নয়, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতে এই সোনালী অতীত ফুটবল সংগঠন গঠিত হয়েছে। এতে যেমন আমরা একাধারে আমাদের নিজেদের মধ্যে সম্প্রীতি এবং শারীরিক সক্ষমতা তৈরি করছি, তেমনি আমরা এই ইন্টার স্কুল নিয়ে কাজ করার চেষ্টা করছি, যাতে করে আমাদের আগামী দিনে ফুটবলটাকে আবার তার হারানো গৌরবটা ফিরিয়ে আনতে পারে। এবং আমার বিশ্বাস যে আমাদের যে বর্তমান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং ডিএফের সভাপতি, ওনারা খুব আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন যেন আমরা এই ইন্টার স্কুল নিয়ে কাজ করে ফুটবলটাকে আবার সেই
পুরানো ধারায় ফিরে আনতে পারে। ধন্যবাদ। আর ছোট করে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনার বগুড়াতে যে পাইপলাইনে, ন্যাশনাল টিমের পাইপলাইনে যে খেলোয়াড়ের আগে ছিল, এখন আসলে সেটি আসছে না, খুব ছোট করে জানতে চাই। খুব ছোট্ট করে আসলে বলতে গেলে যেটা বলতে হবে সেটা হচ্ছে এইখানে দুইটা প্রজন্মেরই আমি বলবো যে খেলোয়াড়দের এবং কর্মকর্তাদের উভয়েরই উদাসীনতা হয়তো কাজ করছে, এবং যার নেপথ্যে আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই হিরো ভাই একটু আগেই বলেছেন যে ফুটবলের প্রফেশনালিজমটা খুবই জরুরি যে কোনো জিনিসেই। যে আমরা যারা এখন গার্জেন, আমরা কেন আমাদের সন্তানদেরকে শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার এই লাইনে নিয়ে যাবো? আসলে আমরা যেটা বুঝতে পারছি যে আসলে প্রফেশনালিজম এবং হচ্ছে যে পেশাগত যে ঝুঁকি, নিরাপত্তা, সেটা আসলে না থাকার কারণে ফুটবলটাকে বিমুখ হয়ে যাচ্ছে, অভিভাবকরাও পিছিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে। আসলে এমনটাই চিত্র এখন শুধুমাত্র বগুড়া নয়, সারা বাংলাদেশে। ইনফ্যাক্ট 90-এর দশকে যে স্বর্ণযুগ ছিল সেটি এখন নেই, কিন্তু সেটি ফেরাতে হলে স্কুল ফুটবলকে ফেরাতে হবে। এটি আমরা আসলে সবার মুখ থেকেই শুনছি, যারা সাবেক এবং মাঠে যারা একসময় দাপিয়ে বেড়েছে ফুটবল মাঠে। এই ছিল আমার কাছে। ফিরছি স্টুডিওতে। ইমদাদ, বগুড়া থেকে জুম্মান সাদিক জাভলেন। বঙ্গভবন থেকে গণভবন, সব জায়গায় সবার পছন্দের খাবারের তালিকায় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী খাবার পনির। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এই পনির পাঠানো হয় ভারতের প্রধানমন্ত্রীর বাড়িতেও। এরই মধ্যে জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে স্থান পেয়েছে অষ্টগ্রামের এই পনির। হাওড়ে অল ওয়েদার সড়ক নির্মিত হওয়ায় সুযোগ সৃষ্টি হয়েছে বিদেশে রফতানিরও। রাষ্ট্রপতির নির্দেশে এই শিল্পের বিকাশে নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ও মোহাম্মদ শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। অষ্টগ্রামের পনির দেশ বিদেশে প্রসিদ্ধ উপাদেয় এ খাবার সুনাম অর্জন করেছে। মোগল আমল থেকে পছন্দের তালিকায় স্থান ধরে রেখেছে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের এই সুস্বাদু পনির। গুণ, মান আর বর্ণে পনিরের পরিচিতি দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময়। কোনো প্রকার ক্ষতিকর দ্রব্য ছাড়া হাওরের গরু ও মহিষের বিশুদ্ধ দুধ থেকে স্থানীয় কারিগরদের তৈরি পনিরের কদর রয়েছে বঙ্গভবন, গণভবন হয়ে দিল্লির মসনদেও। এখানকার পনির নিয়মিত যাচ্ছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসায়। কারিগররা জানালেন, প্রতি 10 লিটার দুধ থেকে তৈরি হয় 1 কেজি পনির। বাঁশের তৈরি ছোট ছোট টুকরিতে করে প্রতি কেজি পনির বিক্রি হয় 600 থেকে 800 টাকায়। মহামান্য রাষ্ট্রপতিও আমার পনির খাইতেছে এবং প্রধানমন্ত্রীও আমার বানানো পনির খায়া উনি অষ্টগ্রামের পনির বলে বিখ্যাত স্বীকৃতি দিছে, এবং আমার বানানো পনির আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে আমরা খাওয়াইছি। এই মাওয়াটা পানির মধ্যে আধা ঘন্টা ভিজে রাখলে ওই পানিটা দুধের মধ্যে দিলে 1 ঘন্টা আধা ঘন্টা পর আমার একটু জমাট বাঁধে। স্থানীয়রা জানান, প্রায় 300 বছর আগে থেকে অষ্টগ্রামে পনির তৈরি করা হয়। বংশ পরম্পরায় এ পেশায় জড়িত অষ্টগ্রাম সদরের অনেক কারিগর। তবে পর্যাপ্ত চাহিদা থাকার পরও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে দিন দিন কমছে পনিরের কারিগরের সংখ্যা। বর্তমানে মাত্র 20টির মতো পরিবার এ শিল্পের সাথে জড়িত আছে। বর্তমানে অনলাইনে পনির বিক্রি বেড়েছে, আর হাওড়ে অল ওয়েদার সড়ক নির্মাণ হওয়ায় দেশের বাইরে পনির রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এটা খাই আর স্বাদ পাইছি দেশে গাভীর দুধ। অষ্টগ্রামে সবাই বানায়, ওনার পনিরটাই সবাই পছন্দ করে। রাষ্ট্রপতির পছন্দের তালিকায় রয়েছে পনির। তার নির্দেশে ব্র্যান্ডিং পণ্য পনির শিল্পের বিকাশে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। হাওড় এলাকায় যে পর্যটন যে সময়টি থাকে, এই সময়তে এখানে ভ্রাম্যমাণ যে পনির বিক্রয় কেন্দ্র সেগুলো স্থাপন করা। হাওড় বাওড় মাছে ভরা অষ্টগ্রামের পনির সেরা, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে স্থান পেয়েছে হাওড়ের পনির। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রাষ্ট্রপতির সংলাপ শুরু। সার্চ কমিটির মাধ্যমে গঠিত কমিশন নিরপেক্ষ হবে না দাবি বিএনপির, জানালো অংশ নেবে না। ইভ্যালের এমডি ও চেয়ারম্যান বিপুল টাকা পাচার করেছেন, লেনদেনের ভাউচারে মিলেছে প্রমাণ। 6 মাসের আগে কোনো খবর পাওনাদারদের দেয়া সম্ভব নয় বললেন ব্যবস্থাপনা পরিচালক। কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল চট্টগ্রাম বন্দর। গত বছরের তুলনায় বেশি কন্টেইনার এবং পণ্য হ্যান্ডলিংয়ে এই অর্জন, বেড়েছে পণ্যবাহী জাহাজ আসার সংখ্যাও। এবং ফিলিপিন্সে শক্তিশালী ঘূর্ণিঝড় রায়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 169 জনে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।